প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, এসব পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আজকে আমরা তোমাদের বিজ্ঞান অ্যাসাইনমেন্টের সলভ করব। তো এখানে যেটা অ্যাসাইনমেন্টে ছিল যে বিজ্ঞান কি, 2 নম্বর প্রশ্ন ছিল। এগুলো সংক্ষিপ্ত প্রশ্ন। উদ্ভিদের বেঁচে থাকার জন্য পানি দরকার কিনা, তার পরীক্ষার জন্য বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপগুলো কি কি হবে। আর 3 নম্বরে ছিল তোমার একটি বইয়ের দৈর্ঘ্য 20 সেন্টিমিটার, প্রস্থ 15 সেন্টিমিটার আর উচ্চতা 1 সেন্টিমিটার, এরূপ 50টা বইয়ের আয়তন কত হবে। আর 4 নম্বরে ছিল আধুনিক শ্রেণীকরণ পদ্ধতিতে অ্যামিবা এবং মাশরুম কোন রাজ্যের অন্তর্গত, এদের বৈশিষ্ট্য লিখো। আর 5 নম্বরে একটা এখানে ছক দেওয়া ছিল যেখানে সাইকাস একটা উদ্ভিদের নাম লেখা, সুপারি গাছ, তারপরে মশ, কাঁঠাল গাছ আর সরিষা। আর নিচে বলা হয়েছিল যে ছকে উল্লেখিত উদ্ভিদগুলো কোন ধরনের, তাদের বৈশিষ্ট্য লিখো। তো আমরা এখন এগুলো সলভ করব। তো এটা প্রথমেই দেখো বিজ্ঞান কি, এই কোশ্চেনটা আমরা আগে আসলে লিখে রেখেছিলাম যে বিজ্ঞান হলো প্রকৃতি এবং প্রাকৃতিক ঘটনা সম্পর্কে জ্ঞান। অনেক বড় সংজ্ঞা। বিজ্ঞান হলো প্রকৃতি ও প্রাকৃতিক ঘটনা সম্পর্কে জ্ঞান যা পর্যবেক্ষণ এবং পরীক্ষা থেকে পাওয়া বা পরীক্ষা নিরীক্ষা দ্বারা সমর্থিত এবং একটি বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি। তার মানে কোনো একটা মানসিকতা বা দৃষ্টিভঙ্গি, এটাকেও আসলে সেটা সায়েন্স রিলেটেড হইতে হবে, সেটাকে বিজ্ঞান বলা যায়। তো আমরা আবারও সংজ্ঞাটা দেখছি, তোমরা লিখে নাও যে বিজ্ঞান হলো প্রকৃতি এবং প্রাকৃতিক ঘটনা সম্পর্কে জ্ঞান যা পর্যবেক্ষণ ও পরীক্ষা থেকে পাওয়া বা পরীক্ষা নিরীক্ষা দ্বারা সমর্থিত এবং একটি বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি। আচ্ছা, এবার আমরা 2 নম্বর কোশ্চেনে যাব যে উদ্ভিদের বেঁচে থাকার জন্য যে পানি দরকার কিনা তা পরীক্ষার জন্য বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপগুলো কি কি হবে, মানে কি কি স্টেপ ফলো করে আমরা এই জিনিসটা পরীক্ষা করতে পারি। তো অ্যান্সারটা হচ্ছে এরকম, উদ্ভিদের বেঁচে থাকার জন্য পানি দরকার, এটি পরীক্ষার জন্য বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপগুলো হলো। আবার বলছি, উদ্ভিদের বেঁচে থাকার জন্য পানি দরকার, এটি পরীক্ষার জন্য বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপগুলো হলো। এইভাবে পয়েন্ট করে দিলেই ভালো হবে। 1 নম্বর হলো সমস্যা নির্ধারণ, মানে আমরা যে কোনো পরীক্ষা করতে গেলে আগে সমস্যাটা জানতে হয় যে কী নিয়ে আমরা থিসিসটা করছি। তো এখানে ছিল যে উদ্ভিদের বেঁচে থাকার জন্য পানি দরকার কিনা, এটি হলো সমস্যা নির্ধারণ। 2 নম্বর হলো জানা তথ্য সংগ্রহ, মানে ওই বিষয়টা সম্পর্কে তুমি কি কি জানো সেটা বড়দের কাছে, বাবা মার কাছে বা শিক্ষকদের কাছে সেইটা সংগ্রহ করতে হয়। 3 নম্বর হলো আনুমানিক সিদ্ধান্ত গ্রহণ, যেহেতু অন্যদের কাছে জানা বিষয়টা সঠিকও না হতে পারে, সেই জন্য একটা অনুমিত বা আনুমানিক একটা সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। 4 নম্বরে হলো পরীক্ষণের পরিকল্পনা, মানে এখন পরীক্ষা নিরীক্ষা করার জন্য জিনিসটা প্ল্যানিং করা। আর 5 নম্বরে ডাইরেক্ট পরীক্ষণে চলে যেতে হয়, বিষয়টা নিয়ে পরীক্ষা করা। পরীক্ষার মধ্যে এমন হয় যে আমরা একই জাতীয় হয়তো 2টো টব নিলাম, একই জাতীয় চারা গাছ নিতে হবে এবং কোনো পার্থক্য রাখা যাবে না, যেমন মাটিও যা দেবো দুটোই একই, চারা গাছও একই বয়সী এবং একই, কিন্তু শুধুমাত্র একটা জায়গায় পার্থক্য করতে হবে যে একটাতে পানি দেবো আর একটাতে দেবো না। এটাই হলো পরীক্ষণটা। পরীক্ষণ শেষে 6 নম্বরে যেটা হবে যে সেটা থেকে উপাত্ত কি কি পাওয়া গেল, সেই উপাত্তগুলো বিশ্লেষণ করা এবং একটা সিদ্ধান্ত গ্রহণ করা। আর 7 নম্বরই ফাইনালি হবে ফলাফল প্রকাশ। তো পয়েন্টগুলো আবারও বলছি, সমস্যা নির্ধারণ, জানা তথ্য সংগ্রহ, আনুমানিক সিদ্ধান্ত গ্রহণ, পরীক্ষণের পরিকল্পনা, 5 নম্বর হলো পরীক্ষণ, আর 6 নম্বর হলো উপাত্ত বিশ্লেষণ এবং সিদ্ধান্ত গ্রহণ, আর 7 নম্বর হলো ফলাফল প্রকাশ। আমরা এবার 3 নম্বরে যে একটা অঙ্ক দেওয়া ছিল সেটা করব। তোমার একটি বইয়ের দৈর্ঘ্য হলো 20 সেন্টিমিটার, প্রস্থ হলো 15 সেন্টিমিটার আর উচ্চতা 1 সেন্টিমিটার, এইরূপ 50টা বইয়ের আয়তন কত। তো এখানে আয়তনের একটা সূত্র আছে, সেটা হলো দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। তার আগে আমরা দেওয়া আছে দিয়ে সবগুলো তুলে নেব। দেওয়া আছে বইয়ের দৈর্ঘ্য 20 সেন্টিমিটার, প্রস্থ হলো 15 সেন্টিমিটার আর উচ্চতা হলো 1 সেন্টিমিটার। তারপরে সূত্রটা লিখতে হয়, আমরা জানি আয়তন সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। অতএব তাহলে বইটির আয়তন, দৈর্ঘ্যের জায়গায় আমরা দৈর্ঘ্যের মানটা বসিয়ে দিলাম, প্রস্থের জায়গায় প্রস্থর মানটা বসিয়ে দিলাম, আর উচ্চতার জায়গায় 1 সেন্টিমিটার ছিল, সেই মানটা বসিয়ে দিলাম। আর এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় যে ক্ষেত্রফলে যেমন আমরা একক লেখার সময় বর্গ কথাটা লিখি, সেটা দৈর্ঘ্য প্রস্থ যদি সেন্টিমিটারে হয় তাহলে বর্গ সেন্টিমিটার, আর দৈর্ঘ্য প্রস্থ যদি মিটারে থাকে তাহলে বর্গ মিটার। ঠিক একইভাবে আয়তনের সময় 3টা জিনিস গুণ হয়, ইংলিশে যেটা কিউব বলে, বাংলায় বলা হয় ঘন। তো আয়তনের এককটা কিন্তু যদি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সেন্টিমিটারে থাকে তাহলে ঘন সেন্টিমিটার, আর যদি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা মিটারে থাকে তাহলে ঘন মিটার লিখতে হয়। তো এটা আমরা গুণ করে যেটা পেলাম সেটা হলো 300 ঘন
সেন্টিমিটার। এটা কিন্তু একটা বইয়ের ক্ষেত্রে, আর এটা আমিও আসলে খেয়াল করিনি, আগে উত্তর লিখে ফেলেছিলাম। এরূপ 50টা বইয়ের আয়তন চেয়েছে, তাহলে আবার 50 দিয়ে গুণ দিতে হবে, অর্থাৎ এখানে আমরা লিখবো অতএব, কারণ একটা বইয়ের আয়তন যদি এত হয়, 50টার আয়তন 50 দিয়ে গুণ দিতে হবে। 50টি বইয়ের, আমরা একবারেই লিখে দিচ্ছি, 50টি বইয়ের আয়তন, আর গুণনের সময় যে কোনো একটা আগে লেখা যায়, 50 গুণন 300 লিখলেও হবে, 300 গুণন 50 লিখলেও কোনো সমস্যা নেই। সো এককটা হবে, যেহেতু এটা আয়তন, তাহলে ঘন, একক ভুল লিখলে কিন্তু অঙ্কটা কাটা যাবে, ঘন সেন্টিমিটার। তো এটা গুণ করলে যেটা হচ্ছে, আমরা 1 2 3 তিনটা শূন্য বসিয়ে দিয়ে 3 5 15, তার মানে 15,000 ঘন সেন্টিমিটার। এটাই হলো আমাদের এই অঙ্কটার রেজাল্ট, উত্তর। তো আমরা এবার 4 নম্বরে চলে যাই। 4 নম্বরে যেটা ছিল যে আধুনিক শ্রেণীকরণ পদ্ধতিতে, মানে বিভিন্ন উদ্ভিদ জগৎকে বা প্রাণী জগৎকে যে শ্রেণী বিভাগ করা হয়েছে, সেই আধুনিক শ্রেণীকরণ পদ্ধতিতে অ্যামিবা এবং মাশরুম কোন রাজ্যের মধ্যে পড়ে, এদের বৈশিষ্ট্য লিখো। তো তোমরা লিখে নাও, আধুনিক শ্রেণীকরণ পদ্ধতিতে অ্যামিবা হলো প্রোটিস্টা, পয়রাফলা ওকার, টয় শিকারেটি দন্ত শয় টয় আকার, প্রোটিস্টা, এবং মাশরুম হলো ফানজাই রাজ্যের সদস্য। আবার বলছি, আধুনিক শ্রেণীকরণ পদ্ধতিতে অ্যামিবা হলো প্রোটিস্টা, এটা কিন্তু পেট কাটা মূর্ধন্য ষ না, এটা হলো দন্ত শয়টা, হ্যাঁ, প্রোটিস্টা, এবং মাশরুম হলো ফানজাই রাজ্যের সদস্য। এখন এদের বৈশিষ্ট্যগুলো চাওয়া হয়েছে। তো প্রোটিস্টা রাজ্যের বৈশিষ্ট্য যেটা, সেটা হলো এদের কোষ সুগঠিত নিউক্লিয়াসযুক্ত, 1 নম্বর পয়েন্ট। আর 2 নম্বরে ছিল এরা এককোষী, আর 3 নম্বরে ছিল এরা একক বা দলবদ্ধভাবে থাকতে পারে, মানে কখনো এককভাবেও চলতে পারে, আবার দলবদ্ধভাবেও থাকতে পারে। বৈশিষ্ট্যগুলো আবারও বলছি, প্রোটিস্টা রাজ্যের বৈশিষ্ট্য: 1 নম্বর, এদের কোষ সুগঠিত নিউক্লিয়াসযুক্ত; 2 নম্বর, এরা এককোষী; 3 নম্বর, এরা একক বা দলবদ্ধভাবে থাকতে পারে। আর ফানজাই রাজ্যের সদস্যের বৈশিষ্ট্যগুলো হলো: 1 নম্বর, এদের সুগঠিত নিউক্লিয়াস থাকে, মানে ওই আগের পয়েন্টের মতোই। আর 2 নম্বর হলো এরা সাধারণত এককোষী, এটাও ওদের মতোই। আর 3 নম্বর হলো এদের ক্লোরোফিল নেই। তাহলে যেসব উদ্ভিদের ক্লোরোফিল থাকে না, তারা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, সেক্ষেত্রে এদেরকে পরভোজী বলে। বা আরও পয়েন্ট আমরা দিতে পারতাম, ক্লোরোফিল না থাকলে সবুজ কালার আসে না, সেক্ষেত্রে অসবুজ একটা পয়েন্ট আমরা দিতে পারতাম। যাই হোক, 4টা পয়েন্টে সীমাবদ্ধ করেছি। তো এইটা 4 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার আমরা শেষ করে ফেললাম। এখন যে 5 নম্বর লাস্ট কোয়েশ্চেনটা, সেটা আমরা যাব। এখানে তোমাদের ছকে একটা কিছু উদ্ভিদের নাম দেওয়া আছে: সাইকাস, তারপরে সুপারি গাছ, তারপরে মশ, কাঁঠাল গাছ, আর হলো সরিষা। এখন প্রশ্ন করছে যে ছকে উল্লেখিত উদ্ভিদগুলো কি ধরনের, কোন ধরনের, তাদের বৈশিষ্ট্য লেখো। তাহলে এখন আমরা উত্তর দিচ্ছি যে ছকে উল্লেখিত সাইকাস ও মশ, মানে 1 2 3 4 5টা ছিল, তার মধ্যে 2টা সাইকাস ও মশ হলো অপুষ্পক উদ্ভিদ, এবং বাকি যেগুলো ছিল সুপারি গাছ, কাঁঠাল গাছ, সরিষা গাছ, বা সরিষাই লিখছে শুধু, সরিষা হলো সপুষ্পক উদ্ভিদ। এখন আমরা এদের বৈশিষ্ট্যগুলো শনাক্ত করব। যে অপুষ্পক উদ্ভিদের বৈশিষ্ট্য: এদের ফুল ও ফল হয় না। 1 নম্বর, নামটাই দেখো, পুষ্প মানে যেহেতু ফুল, অপুষ্পক মানেই হচ্ছে ফুল হয় না, তাহলে এদের ফুলও হয় না, ফলও হয় না। 2 নম্বর হলো এরা, তাহলে আসলে ফলের মাধ্যমেই তো বংশবিস্তারটা হয়, তাহলে এরা বংশবৃদ্ধিটা কিভাবে করবে? এরা স্পোর বা রেণু সৃষ্টির মাধ্যমে, এটা একটা প্রক্রিয়া তাদের বংশবৃদ্ধির, এরা স্পোর বা রেণু সৃষ্টির মাধ্যমে বংশবৃদ্ধি করে। আচ্ছা, তারপরে আমরা 3 নম্বর পয়েন্টে দিতে পারি, স্পোর বা রেণু সৃষ্টির মাধ্যমে প্রজনন বংশবৃদ্ধি করে। এদের অনেকের দেহকে, মানে সবার না, অনেকের দেহকে মূল কাণ্ড ও পাতায় বিভক্ত করা যায় না। মানে বিভক্ত করা বলতে কোনটা মূল, কোনটা কাণ্ড, কোনটা পাতা, এইভাবে আলাদা করা যায় না, বিভক্ত করা যায় না। আচ্ছা, তারপরে আরেকটা পয়েন্ট আমরা দিতে পারি, বই সুন্দর দেয়াই আছে এগুলো, হচ্ছে যে এরা সমাঙ্গদেহী উদ্ভিদ, এটা একটা ভাগ আর কি। এরা সমাঙ্গদেহী উদ্ভিদ।
বাস এই অপুষ্পক উদ্ভিদের আমরা 4টা বৈশিষ্ট্য শনাক্ত করলাম। এখন যেহেতু আবার তোমাদের হচ্ছে সপুষ্পকও এর মধ্যে আছে, যেগুলো হচ্ছে যে সুপারি গাছ, তারপরে কাঁঠাল গাছ, সরিষা, যার কারণে আমাদের এখন সপুষ্পক উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো লিখতে হবে। তাহলে সপুষ্পক উদ্ভিদের বৈশিষ্ট্য। তাহলে প্রথম পয়েন্টটি হবে এদের ফুল ও ফল হয়, এদের ফুল ও ফল হয়। 1 নম্বর পয়েন্ট এটাই আসা উচিত। আচ্ছা, তারপরে আমরা যেটা বলতে পারি সেটা হলো উন্নত ধরনের পরিবহন কলা থাকে। হ্যাঁ, এটা একটা ভালো পয়েন্ট। এদের দেহে উন্নত ধরনের পরিবহন কলা থাকে। কলা মানে যেটা টিস্যু বলা হয়, পরিবহন কলা থাকে, উন্নত ধরনের পরিবহন কলা থাকে। তারপরে এরা সবাই কাঠ প্রদানকারী উদ্ভিদ, মানে এগুলো থেকে কাঠ হয়। এরা কাঠ প্রদানকারী উদ্ভিদ। আর তোমরা নিশ্চয়ই জানো যে সপুষ্পক উদ্ভিদকে 2 ভাগে ভাগ করা হয়, একটা হলো নগ্নবীজি আর একটা হলো আবৃতবীজি। আমরা সেই একটা পয়েন্ট এখান থেকে কিন্তু নিয়ে আসতে পারি, সেটা হচ্ছে এখানে একটা অবশ্য সমস্যা হয়েছে, সেটা হলো ছকে উল্লেখিত সাইকাসটা কিন্তু সপুষ্পকে পড়ে। আমি আসলে সরি, এখানে তোমরা শুধু এটা কারেকশন করে নাও। ছকে উল্লেখিত মশটা হবে শুধুমাত্র অপুষ্পক। মশ হলো অপুষ্পক উদ্ভিদ, আর এদিকে ধরো যে সাইকাসটা তাহলে এর মধ্যে রাখলাম। সাইকাস, সুপারি গাছ, কাঁঠাল গাছ, সরিষা, এগুলো হলো সপুষ্পক উদ্ভিদ। আর মশটা একটাই ছিল, যেটা হলো আমাদের অপুষ্পক উদ্ভিদ। তো আমরা বৈশিষ্ট্যগুলো মোটামুটি আরেকটা পয়েন্ট আমরা দিতে পারি যে এদেরকে 2 ভাগে ভাগ করা হয়। এদেরকে নগ্নবীজি ও আবৃতবীজি, এই 2 ভাগে ভাগ করা হয়। তো এর সাথে সাথে আমাদের এই বিজ্ঞানের অ্যাসাইনমেন্টটা কমপ্লিট হয়ে গেল। তোমাদের কাছে রিকোয়েস্ট, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, আশা করি সাবস্ক্রাইব করবে। এর পরবর্তীতে আমরা অন্য সাবজেক্ট নিয়ে আবারও হাজির হব। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।